বন্ধুরা, আজকের কাহিনী সমাজের একটি এমন দিককে তুলে ধরতে চলেছে যেই দিকটি জানা আমাদের সকলের প্রয়োজন। তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক। এই কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে। বন্ধুরা, ছেলেটির নাম ছিল প্রদীপ। তার বয়স ওই 25-26 বছর হবে। মেয়েটির নাম ছিল প্রিয়াঙ্কা। তার বয়স 20-21 বছর হবে। প্রিয়াঙ্কা যখন কলেজে পড়াশোনা করার জন্য যেত তখন প্রদীপ প্রায়ই তার পিছু করত এবং তাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করত। প্রথম দিকে তো প্রিয়াঙ্কার প্রদীপকে মোটেই ভালো লাগতো না, কিন্তু যত দিন যেতে লাগলো ততই প্রিয়াঙ্কার প্রদীপকে ভালো লাগতে শুরু করলো এবং 6 মাসের কঠোর পরিশ্রম করার পর একসময় প্রদীপ সফলতা পেল। দীর্ঘ 6 মাস পর প্রিয়াঙ্কা প্রদীপের প্রপোজাল অ্যাকসেপ্ট করলো। তারপর থেকে প্রিয়াঙ্কা আর প্রদীপের মধ্যে প্রেম প্রসঙ্গ চলতে লাগলো, কিন্তু প্রিয়াঙ্কার কাছে তখনও মোবাইল ফোন ছিল না। তাই প্রিয়াঙ্কা কখন কলেজে যাচ্ছে, কখন কলেজ থেকে আসছে, এই ব্যাপারে সে প্রদীপকে কখনো কিছুই জানাতে পারতো না। তাই অধিকাংশ সময় প্রদীপ প্রিয়াঙ্কা যেখান থেকে কলেজে যেত সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আর যখনই সে প্রিয়াঙ্কাকে দেখতো তখনই তাদের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা হতো, তারা দেখা করতো, হয়তো তারা কোথাও ঘুরতে যেত। কিন্তু ফোন না থাকার কারণে প্রদীপ এটা বুঝতে পারতো না যে কখন প্রিয়াঙ্কা ঘর থেকে বেরোবে আর কখনই বা সে কলেজে পৌঁছবে। মোটমাট একটা আন্দাজ করার সময়তেই প্রদীপ প্রিয়াঙ্কার জন্য রাস্তার মোড়ে অপেক্ষা করত। প্রদীপ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এবং তার ফলেই তাদের সংসার চলে। প্রদীপের বয়স প্রায় 25-26 বছর হয়ে গেছে, কিন্তু সে এখনও কোনো কাজবাজ পায়নি। প্রদীপের বাবার উপর সমস্ত সংসারের দায়িত্ব ছিল। ওই অত ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করার পর সমস্ত সংসারের খরচা চালানো ওনার পক্ষে প্রায় অসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছিল। কিন্তু অনেক চেষ্টার পরও প্রদীপ কোথাও চাকরি করতে পারছিল না। এদিকে প্রিয়াঙ্কার বাড়ির লোক প্রদীপের বাড়ির লোকের থেকে অনেকটা উন্নত ছিল, অর্থাৎ আর্থিক দিক থেকে তারা অনেক সচ্ছল ছিল। প্রিয়াঙ্কাদের বাড়িতে ফোন ছিল, তাই অধিকাংশ সময় প্রিয়াঙ্কা প্রদীপকে তার বাড়ির থেকে ফোন করত। এদিকে প্রিয়াঙ্কার মা যখন জিজ্ঞেস করতো যে প্রিয়াঙ্কা কার সঙ্গে ফোনে এতক্ষণ কথা বলে, তখন প্রিয়াঙ্কা বলতো এটা তার কলেজের একটা বন্ধু যে তাকে সব সময় সাহায্য করে। সে যখন কলেজে যায় না তখন তার বন্ধু তাকে নোটস দিয়ে তাকে সাহায্য করে। এদিকে প্রিয়াঙ্কার মাও প্রিয়াঙ্কার কথায় বিশ্বাস করে নিয়েছিল। দিনের পর দিন প্রদীপ আর প্রিয়াঙ্কা একে অপরের সঙ্গে দেখা করতে লাগলো এবং একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। এভাবে দেখতে দেখতে 3 বছর কেটে গেল। প্রিয়াঙ্কার কলেজের পড়াশোনাও সমাপ্ত হলো। যখন প্রিয়াঙ্কার কলেজের পড়াশোনা শেষ হয়ে গেল তখন দীর্ঘদিন তাকে বাড়িতেই থাকতে হতো, কারণ কলেজের কারণে সে কলেজে যাওয়া আসার কাজ করত অথবা সে টিউশন পড়তে যেত। কিন্তু কলেজ শেষ হওয়ার পরে তার আর বাইরে বেরোনোর মতো কোনো বাহানা রইল না। তাই দীর্ঘদিন প্রিয়াঙ্কা বাড়িতে থেকেই নিজের মায়ের সঙ্গে কাজ করত, বাড়ির টুকটাক কাজবাজ করত এবং বাড়িতেই থাকতো। তবে প্রদীপের সঙ্গে এই অবস্থায় তার বহু দিন পর্যন্ত দেখা সাক্ষাৎ হতো না। এদিকে প্রদীপ যখন দিনের পর দিন প্রিয়াঙ্কাকে দেখতে পেল না তখন তার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার ইচ্ছা জন্মালো। এমনই একদিন প্রিয়াঙ্কা প্রদীপকে বলতে লাগলো, জানো তো আমার সব সময় মায়ের ফোন থেকে তোমাকে ফোন করতে হয়। আমার কাছে যদি একটা ফোন থাকতো তাহলে কতই না ভালো হতো। আমি সব সময় তোমার সঙ্গে সেই ফোনে কথা বলতে পারতাম, এমনকি আমরা রাত্রেও কথা বলতে পারতাম। প্রিয়াঙ্কার কথা শুনে প্রদীপ বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি যদি তোমার জন্য কোনো সেকেন্ড হ্যান্ড ফোন পাই তাহলে আমি অবশ্যই তোমাকে সেই ফোনটা দিয়ে আসবো। এছাড়াও সেই ফোনটা তুমি কয়েকদিন ব্যবহার করো, যদি ওই ফোনটা খারাপ হয়ে যায় ততদিনে আমি তোমার জন্য একটা নতুন ফোন নেওয়ার ব্যবস্থা করে নেব। এছাড়াও দেখো প্রিয়াঙ্কা, আমি তো অনেক চেষ্টা করছি কাজবাজের, একটা কাজবাজ যদি পেয়ে যাই তাহলে তোমার বাড়িতে গিয়ে তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের কথাটাও বলতে পারবো। কিন্তু যতদিন আমি কাজবাজ না পাচ্ছি ততদিন কোন মুখেই
বা তোমাদের বাড়িতে যাব? এমনিতেই তো বাবার টাকায় খাই, বাবার টাকায় পড়ি, আমার নিজের তো কোনো ক্ষমতাই এখনও হলো না। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, তুমি এত ব্যস্ত কেন হচ্ছ? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা পারো তেমনটাই করো। কিছুদিনের মধ্যেই প্রদীপ নিজের এক বন্ধুর সেকেন্ড হ্যান্ড ফোন প্রিয়াঙ্কাকে দেওয়ার জন্য তার বাড়িতে গেল। সেখানে গিয়ে প্রদীপ প্রিয়াঙ্কার মায়ের সঙ্গেও দেখা করলো। এদিকে এই কয়েকদিনের মধ্যে প্রিয়াঙ্কার মাও এটা ভালো মতোই বুঝতে পারছিল যে প্রিয়াঙ্কা প্রদীপকে ভালোবাসে। তাই প্রিয়াঙ্কার মাও প্রদীপকে তার বাড়িতে আসতে বারণ করতো না। যখন প্রিয়াঙ্কার বাবা বাড়িতে থাকতো না তখন মাঝে মধ্যে প্রদীপ প্রিয়াঙ্কার বাড়িতে যেত এবং তার সঙ্গে অনেকক্ষণ বসে বসে গল্প করত। এভাবেই দিনের পর দিন প্রদীপ প্রিয়াঙ্কার বাড়িতে যাওয়া শুরু করলো, প্রিয়াঙ্কার সঙ্গে প্রিয়াঙ্কার মার সঙ্গে গল্পগুজব করা শুরু করলো। সে ওদের বাড়িতে যেত, গল্পগুজব করতো, খাওয়া দাওয়া করতো, কিছুক্ষণ আড্ডা মারতো, তারপর আবারও নিজের বাড়ি চলে আসতো। এভাবেই দিনের পর দিন প্রিয়াঙ্কা আর প্রদীপের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে চলেছিল। কিন্তু প্রিয়াঙ্কা আর প্রদীপের এই সম্পর্কের ব্যাপারে প্রিয়াঙ্কার বাবা কিছুই জানতো না। প্রিয়াঙ্কার বাবা যখন দেখলেন যে প্রিয়াঙ্কার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন, মেয়ে বড় হয়ে গেছে, তার তো পড়াশোনাও শেষ হয়ে গেছে, এখন একটা ভালো পরিবার দেখে মেয়ের বিয়ে দিয়ে দিলেই হলো। এমনটা ভেবে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার জন্য একটি ভালো ছেলের সন্ধান করতে লাগলেন এবং কিছুদিনের মধ্যে তিনি একটি ভালো ছেলেও পেয়ে গেলেন। ছেলেটি সরকারি চাকরি করত। ছেলেটির পরিবারও খুব ভালো ছিল, তাই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার বিয়ে সেই ছেলেটির সঙ্গে ফিক্সড করে দিল। বন্ধুরা, ছেলেটির নাম ছিল সৌরভ, যার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে ফিক্স হয়েছিল। সৌরভের পরিবারের লোকেরা খুব ভালো ছিল। সৌরভ নিজেও একটি ভালো ছেলে ছিল, তার শারীরিক গঠনও খুব ভালো ছিল এবং ভালো চাকরি করার কারণে তার বাড়ির লোক তাকে অনেক সম্মান করত। এদিকে প্রিয়াঙ্কার বাবা সেই ছেলেটির সঙ্গে প্রিয়াঙ্কার সম্বন্ধ ঠিক করে বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে তিনি যখন প্রিয়াঙ্কাকে সৌরভের সম্বন্ধে সব কিছু জানালেন তখন প্রিয়াঙ্কা এই কথা শুনে খুবই হতবাক হয়ে গেল। তখনই প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, মা, আমি প্রদীপকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুমি তো জানো আমি প্রদীপকে কত ভালোবাসি, আমি প্রদীপকে ছাড়া বাঁচতে পারবো না। শুধু শুধু অন্য কাউকে বিয়ে করে আমি আমার জীবন আর তার জীবন নষ্ট করতে পারবো না। তখনই প্রিয়াঙ্কার মা বলতে লাগলো, দেখ মা, তোর সঙ্গে যেই ছেলের বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা খুব ভালো, তার পরিবারও খুব ভালো, ছেলেটা সরকারি চাকরি করে। শুধু শুধু এমন একটা ছেলের জন্য কেন নিজের জীবন বরবাদ করবি? ও তো চাকরি বাকরিও করে না। আমি বলি কি, এই ছেলেটার সঙ্গে তুই বিয়ে করে নে। তখনই প্রিয়াঙ্কার মা বারবার প্রিয়াঙ্কাকে বোঝাতে লাগলো। তিনি প্রিয়াঙ্কাকে বোঝাচ্ছিলেন, দেখ, প্রদীপ কোনো কাজবাজ করে না, এছাড়াও সে যে কেমন ছেলে, কেমনভাবে তোকে রাখবে সেটাও তো আমরা জানি না। ওর বাবা মার সঙ্গেও তো আমাদের কোনো পরিচয় নেই। এদিকে গৌরবের বাবা মা খুব ভালো, এছাড়াও ও তো সরকারি চাকরি করে, ও শহরে তোকে নিয়ে রাখবে, তুই ওর সঙ্গে অনেক ভালো থাকতে পারবি। তখনই প্রিয়াঙ্কা তার মাকে বলল, দেখো মা, আমি প্রদীপকেই ভালোবেসেছি আর প্রদীপকেই বিয়ে করব। প্রদীপকে ছাড়া আমি অন্য কাউকেই আর নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। এইভাবেই প্রিয়াঙ্কার সঙ্গে তার মায়ের রাগারাগি চালু হয়ে গেল। এর ফলে প্রিয়াঙ্কা বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কার বাবাও এটা জানতে পারলো যে প্রিয়াঙ্কা অন্য একটি ছেলেকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। প্রিয়াঙ্কার বাবা যখন এটা জানলো তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি প্রিয়াঙ্কাকে খুব মারধর করলেন। তিনি দেখলেন প্রিয়াঙ্কার কাছে একটি মোবাইল ফোন আছে, তিনি প্রিয়াঙ্কার ফোনটা পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নিলেন। এদিকে প্রিয়াঙ্কার বাবা যখন তার কাছ থেকে ফোন কেড়ে নিলেন তখন প্রিয়াঙ্কা প্রদীপের সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ করতে পারছিল না। না তো প্রদীপ প্রিয়াঙ্কার বাড়িতে আসতে পারছিল আর না তো তারা দুজন একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিল। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। কিছুদিনের মধ্যে সৌরভের বাড়ির লোক প্রিয়াঙ্কাকে দেখতে তার বাড়িতে পৌঁছলো। এমন অবস্থায় প্রিয়াঙ্কা বারবার প্রদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু তার বাবা তার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছিল তাই সে প্রদীপের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছিল না। অপরদিকে সৌরভ যখন প্রিয়াঙ্কাকে দেখতে আসলো, সৌরভের প্রিয়াঙ্কাকে দেখে তাকে এক দেখাতেই পছন্দ হয়ে গেল। প্রিয়াঙ্কাও বাবা মার চাপে পড়ে সৌরভকে হ্যাঁ বলতে বাধ্য হলো।
আসলে প্রিয়াঙ্কার বাবা মা অনেক করে শাসিয়েছিল। তারা বলেছিল তুই যদি সৌরভের সঙ্গে ঠিকভাবে ব্যবহার না করিস তাহলে আজকে আমরা বিষ খেয়ে মারা যাব। বাবা মার কথা মেনেই সেদিন প্রিয়াঙ্কা সৌরভের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল। সেদিন গৌরবের পরিবার আর প্রিয়াঙ্কার পরিবারের মধ্যে বিয়ের দিন ধার্য করা হলো। নির্দিষ্ট দিনে গৌরব আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেল। বিয়ের পর প্রিয়াঙ্কা নিজের শ্বশুরবাড়ি পৌঁছলো। তার শ্বশুরবাড়ির থেকে তার বাপের বাড়ির দূরত্ব প্রায় 10 কিলোমিটারের ছিল। বিয়ের পরপর প্রিয়াঙ্কা কোনো মতেই সৌরভকে নিজের জীবনে মেনে নিতে পারছিল না। কিন্তু সে যখন দেখল সৌরভ একজন ভালো মনের মানুষ, তার স্বভাব চরিত্র খুব ভালো, আস্তে আস্তে প্রিয়াঙ্কা সৌরভকে ভালোবাসতে শুরু করলো এবং তারপর থেকে তারা দুজনে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। এভাবেই সৌরভের সঙ্গে সংসার করতে করতে একসময় প্রিয়াঙ্কা প্রদীপকে ভুলে গেল। এভাবেই 3 বছর কেটে গেল। হঠাৎ করেই সৌরভের ট্রান্সফার মুম্বাইতে হয়ে গেল। যখন সৌরভের মুম্বাইতে ট্রান্সফার হলো তখন প্রথম দিকে সে প্রিয়াঙ্কাকে তার সঙ্গে নিয়ে যেতে পারেনি। প্রিয়াঙ্কা নিজের শ্বশুরবাড়িতে নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকতো। সৌরভ চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা খুব একা হয়ে পড়েছিল। সৌরভ যখন মুম্বাইতে গেছিল যাওয়ার আগে সে প্রিয়াঙ্কাকে একটি স্মার্টফোন গিফট করেছিল, আর তাতে করেই সৌরভ মাঝে মধ্যে প্রিয়াঙ্কার সঙ্গে ভিডিও কলে কথাও বলতো। এভাবেই দীর্ঘদিন প্রিয়াঙ্কা যখন একা একা তার শ্বশুর বাড়িতে থাকলো তখন হঠাৎ করেই তার প্রদীপের কথা মনে পড়ল। প্রিয়াঙ্কা না চাইতেও বারবার প্রদীপের কথাই মনে করতে লাগলো এবং একসময় সে প্রদীপকে ফোন করলো। 3 বছর পর যখন প্রদীপের মোবাইলে প্রিয়াঙ্কার ফোন আসলো, প্রদীপ হতবাক হয়ে গেল। কারণ দীর্ঘ 3 বছর তার সঙ্গে প্রিয়াঙ্কার কোনো সম্পর্ক ছিল না। প্রদীপ প্রিয়াঙ্কার বাড়িতেও গেছিল, কিন্তু তার মা তাকে জানিয়েছিল যে প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে। এটা জানার পর প্রদীপের জীবন যেন শূন্য হয়ে পড়েছিল। কিন্তু আজ 3 বছর পর যখন প্রথমবার সে প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনল, সে প্রিয়াঙ্কার সামনেই চিৎকার করে করে কাঁদতে লাগলো। প্রিয়াঙ্কা প্রদীপকে জানালো কিভাবে তার সৌরভের সঙ্গে বিয়ে হয়েছিল। প্রিয়াঙ্কা বলতে লাগলো, দেখো প্রদীপ, আমি সৌরভের সঙ্গে বাধ্য হয়ে বিয়ে করেছি, কিন্তু আমার মনে এখনও তোমার জন্য স্থান রয়েছে, আমি এখনও তোমাকে ভালোবাসি। তখনই প্রদীপ প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য জিদ করতে লাগলো। প্রদীপ বলল, তোমার স্বামী কোথায় থাকে? প্রিয়াঙ্কা বলল, আমার স্বামী ইদানিংকালে মুম্বাইতে থাকেন, ওনার মুম্বাইতে ট্রান্সফার হয়েছে। তখনই প্রদীপ বলতে লাগলো, ঠিক আছে, তোমার স্বামী তো এখন বাড়িতেও থাকে না, তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। প্রিয়াঙ্কা প্রদীপকে অনেক বারণ করলো, কিন্তু প্রদীপ তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। তখন প্রিয়াঙ্কা বাধ্য হয়ে প্রদীপকে তার বাড়িতে আসার অনুমতি দিয়ে দিল। সেদিন রাত্রি 9:30টার সময় প্রদীপ প্রিয়াঙ্কার বাড়িতে পৌঁছলো এবং পেছনের দরজা দিয়ে সে চুপচাপ প্রিয়াঙ্কার ঘরে গিয়ে চুপ করে বসে পড়ল। এদিকে প্রিয়াঙ্কা নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে রাতের খাওয়ার খেলো। রাতের খাওয়ার সম্পন্ন করার পর প্রিয়াঙ্কা নিজের ঘরে প্রবেশ করলো এবং সেখানেই সে প্রদীপের সঙ্গে দেখা করলো। এতদিন পর প্রিয়াঙ্কা আর প্রদীপ যখন একে অপরকে দেখলো তখন তাদের মধ্যে অনেক রকম ইচ্ছে জন্মালো এবং তারা তাদের সেই ইচ্ছের পরিতৃপ্তি ঘটালো। এভাবেই তারা নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করলো। তারপর তারা যখন হাঁপিয়ে গেল তখন তারা দুজনে সেখানেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। সারা রাত প্রিয়াঙ্কা আর প্রদীপ একই ঘরে রাত কাটালো। এদিকে যখন ভোর 6টা বাজলো তখন প্রিয়াঙ্কা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বেরোলো। প্রিয়াঙ্কা বাইরে বেরিয়ে দেখলো তার উঠোনে গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে রয়েছে। তখন প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে লাগলো, বাড়ির উঠানে এত লোক জমা হয়ে রয়েছে, তাহলে প্রদীপ কিভাবে ঘর থেকে বেরোবে? প্রিয়াঙ্কা তখন প্রদীপের কাছে এসে বলতে লাগলো, দেখো প্রদীপ, বাড়ির বাইরে অনেক লোক রয়েছে, তুমি কিভাবে এখান থেকে বেরোবে? প্রদীপ বলল, তাতে কি আছে, আমি তোমার ঘরেই লুকিয়ে অপেক্ষা করব, রাত্রি হলে আমি এখান থেকে বেরিয়ে পড়ব। বন্ধুরা, প্রদীপ ততক্ষণে অনেক বাজেভাবে ফেঁসে গেছিল এবং এরপরে তার সঙ্গে যে ঘটনা ঘটতে চলেছিল সেটা জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন।
কিছুক্ষণ বাদে যখন প্রিয়াঙ্কা সকালে স্নান করতে গেল তখন প্রিয়াঙ্কা বাইরে থেকে তো দরজা বন্ধ করেনি, কিন্তু প্রদীপ ভয়ের চোটে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। এদিকে প্রিয়াঙ্কার শাশুড়ি যখন ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কার ঘরের ঝাড়ু দিতে গেল তখন তিনি দেখতে পেলেন ঘরের দরজা বাইরে থেকে খোলা, কিন্তু ভেতর থেকে দরজা আটকানো। এটা দেখে প্রিয়াঙ্কার শাশুড়ির একটু সন্দেহ হলো। তিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব, ঘরের দরজা আবার ভেতর থেকে কিভাবে বন্ধ হয়। প্রথম দিকে তিনি নিজেই ঘরের দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু অনেক চেষ্টা করার পর যখন দরজা খুলল না তখন তিনি ঘরের বাইরে গিয়ে সেখান থেকে কিছু ছেলেপেলেকে ডেকে নিয়ে আসলেন এবং বলতে লাগলেন, দেখো তো ঘরের দরজাটা মনে হয় কোনোভাবে আটকে গেছে, তোমরা একটু খোলার চেষ্টা করো তো। তারাও তখন দরজা খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই দরজা খুলছিল না। তখন তারা প্রিয়াঙ্কার শাশুড়ি মাকে বলতে লাগলো, দেখুন মনে হয় ভেতর থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছে, তাই দরজা খুলছে না, আমাদের দরজা ভাঙতে হবে। প্রিয়াঙ্কার শাশুড়ি মা বলতে লাগলো, প্রিয়াঙ্কা তো এখন বাথরুমে স্নান করতে গেছে, তাহলে ঘরের ভিতর কে থাকতে পারে, তোমরা এক কাজ করো, তোমরা ঘরের দরজা ভাঙো। এদিকে সেই সমস্ত ছেলেরা যখন ঘরের দরজা ভাঙলো তখন তারা ঘরের ভেতরে প্রদীপকে বসে থাকতে দেখল। পাড়ার ছেলেপেলেরা প্রদীপকে ধরে ফেলল এবং তাকে খুব মারধর করতে লাগলো। গ্রামের লোকেরা যখন প্রদীপকে ধরে মারধর করছিল তখনই প্রিয়াঙ্কার কানে এই চিৎকারের আওয়াজ গেল। প্রিয়াঙ্কা তাড়াহুড়ো করে স্নান করে নিজের জামা কাপড় পরে ঘর থেকে বাইরে বেরোলো। সে যখন বাথরুম থেকে বেরিয়ে দেখলো যে উঠোনে প্রদীপকে সবাই ধরে মারছে তখন সে খুব ভয় পেয়ে গেল। গ্রামের লোক প্রদীপকে এত মারধর করেছিল যে তার মাথা ফেটে গেছিল এবং তার মুখের হাল বিগড়ে গেছিল। তারপর তারা যখন প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো যে এই ছেলেটা কখন থেকে তোমার ঘরে রয়েছে আর এ তোমার ঘরে কি করছিল, প্রথম দিকে প্রিয়াঙ্কা কোনো কথাই বলছিল না, কিন্তু গ্রামের লোকেরা যখন তাকে শাসাতে লাগলো তখন সে ভয়ের চোটে সমস্ত কিছু বলে দিল। সে বলতে লাগলো, আমি এই ছেলেটাকে ভালোবাসতাম, কিন্তু আমার বাবার প্রেশারে আমি একে বিয়ে করতে পারিনি, আমার বাবা আমাকে সৌরভের সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিল। তখনই প্রিয়াঙ্কার শ্বশুর শাশুড়ি প্রিয়াঙ্কার বাবা মাকে ডেকে পাঠালো এবং প্রদীপের বাবা মাকেও ডেকে পাঠানো হলো। এদিকে সৌরভ যখন জানতে পারলো যে প্রিয়াঙ্কা অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত এবং তার ঘরে অন্য একজনকে পাওয়া গেছে তখন সে খুব ভেঙে পড়ল। সে প্রিয়াঙ্কার উপর প্রচণ্ড রেগে গেল। কিছুক্ষণ পর প্রদীপের আর প্রিয়াঙ্কার বাবা মা সেখানে উপস্থিত হলো এবং সেখানে একটা গ্রামের পঞ্চায়েত ডাকা হলো। এদিকে সৌরভ যখন এই সমস্ত কথা জানতে পারলো সে গ্রাম প্রধানকে বলতে লাগলো, আমি এই মেয়ের সঙ্গে আর সংসার করতে পারবো না, আপনারা যার সঙ্গে ওকে ধরেছেন তার সঙ্গেই ওকে বিয়ে দিয়ে দিন, আমি এমন মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। এদিকে পঞ্চায়েত প্রধান যখন প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো যে সে প্রদীপের সঙ্গে বিয়ে করতে চায় কি না, তখন প্রিয়াঙ্কা বলতে লাগলো, হ্যাঁ আমি প্রদীপের সঙ্গে বিয়ে করতে চাই, তার সঙ্গে আমি সংসার করতে চাই। কিন্তু তারা যখন প্রদীপকে জিজ্ঞেস করলো তখন প্রদীপ কোনো কিছু ঠিকঠাক উত্তর দিচ্ছিল না। আসলে সে খুব ভয় পেয়ে গেছিল, তাকে প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছিল। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল প্রদীপ আর প্রিয়াঙ্কার বিয়ে দিয়ে দেওয়া হবে। তারপর সেখানেই প্রদীপ আর প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন করা হলো এবং তাদের বিয়ে দিয়ে দেওয়া হলো। এরপর প্রিয়াঙ্কাকে প্রদীপের বাড়িতেই পাঠিয়ে দেওয়া হলো। তারপর থেকে প্রিয়াঙ্কা আর প্রদীপ সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগলো। কিন্তু বন্ধুরা, এই কাহিনীতে একটি বড় প্রশ্ন আমাদের সামনে উঠে আসে, সেটা হলো প্রদীপের কি প্রিয়াঙ্কার বিয়ে হওয়ার পরেও তার সঙ্গে দেখা করতে যাওয়া উচিত হয়েছিল? প্রিয়াঙ্কার কি প্রদীপকে সম্মতি জানানো উচিত হয়েছিল? বন্ধুরা, এই সমস্ত ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। আমার যেসব ভাই, যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি কোনো মেয়েকে ভালোবাসেন এবং দুর্ভাগ্যবশত যদি সেই মেয়েটির অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনারা সেই মেয়েটিকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। বিয়ের পরও তার সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবেন না, এতে আপনার এবং সেই মেয়েটির দুজনেরই জীবন বরবাদ হয়ে যাবে। একইভাবে এই কথা একজন মেয়ের জন্য প্রযোজ্য। যদি তার প্রেমিকের বিয়ে অন্য কারোর সঙ্গে হয়ে যায় তবে সেই মেয়েটির কোনোভাবেই ওই সম্পর্কের মধ্যে দ্বিতীয়বার জড়ানো উচিত নয়।
বৈবাহিক সম্পর্ক অতি পবিত্র একটি সম্পর্ক, তাই এই সম্পর্কে যখন লিপ্ত হবেন তখন এই সম্পর্কের মাধুর্যতা বজায় রাখবেন। প্রদীপ আর প্রিয়াঙ্কার এই কার্যকলাপের জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সৌরভ, কারণ সে তো কিছুই জানতো না, কিছুই বুঝতো না। সে প্রিয়াঙ্কাকে নিজের জীবনসাথী হিসেবে স্বীকার করেছিল, তাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? আপনারা প্রদীপের সম্বন্ধে কি বলতে চান, প্রিয়াঙ্কার সম্বন্ধে কি বলতে চান, অথবা সৌরভের সম্বন্ধেই বা আপনাদের কি মন্তব্য? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে। এছাড়াও আপনাদের মন্তব্যের দ্বারা আপনারা সমাজে একটি সঠিক শিক্ষা পৌঁছে দিতে পারেন। এই কাহিনীগুলির উদ্দেশ্য আপনাদের কষ্ট দেওয়া নয়, এই কাহিনীগুলো বানানো হয় যাতে আপনারা সচেতন হতে পারেন এবং আপনারা একটা সঠিক শিক্ষা পেতে পারেন। তবুও যদি আপনাদের মনে হয় এই কাহিনীর কোনো অংশ আপনাদেরকে ব্যথিত করছে, তবে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখেও জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।